অত্যন্ত প্রিয় বিপ্লব মিত্র, মাথু হাসদা, সুনীল মল, পার্থ রায়, আমাদের জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, রাজীব ব্যানার্জি, অখিল বর্মন সহ উপস্থিত সকল মা ভাই ও বোনেরা, অর্পিতা খুশির সমর্থনে এখানে আমাদের সভা। তবে আমি এসে শুনলাম যে সভাটা একটা মাঠে ঠিক করা হয়েছিল, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন নিজের মতো এই জায়গাটায় করেছেন একটা আইসোলেটেড প্লেসে। আমি এটা আশা করব আমাদের দলের নেতৃবৃন্দের কাছ থেকে এই ধরনের আমার সবার স্পট চেঞ্জ হলে অ্যাটলিস্ট প্লিজ আমাকে জানাবেন। আপনারা যদি জানেননি এটা ভুল করেছেন, আই এম সরি। আমি দলের নেতৃত্বকে বলবো আমার সবার স্পট চেঞ্জ হলে আমাকে জানাবেন। আপনাদের সকলকে আমি বলি, আমি জানি অনেক দূর থেকে এখানে কোনো রাস্তা নেই, অনেক দূরে দূরে রাস্তা, অনেক কষ্ট করে আপনাদের এখানে আসতে হয়েছে। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আপনাদের আবার বলি, গতকাল তপনে বাচ্চু আমায় বলেছে, আমি নিজেও সংবাদপত্র দেখেছি। কি হলো আস্তে আস্তে কি হচ্ছে, কি হয়েছে বলে গেছে অসুস্থ? এখন মিটিং করছে করতে যাবে, এই হয় নাকি? বসুন, আপনি বসুন। এ হয় নাকি এগুলো সব গায়ের জন্য? আপনাদের সকলকে আমি বলি, এগুলো দু একজনকে পিটিয়ে পাঠায়, অন্যান্য পাঠায় মিটিং অশান্তি করবার জন্য, ওদের কথা বলবার, চিঠি দেওয়ার। আপনারা জানেন আমি সবসময় গ্রহণ করি, এটা ম্যাটার নয়। এটা কাউকে পাঠায় এবং আমি পুলিশকে বলবো অ্যারেস্ট না করতে। প্লিজ ডোন্ট টেক এনি অ্যাকশন। ছেড়ে দিন, ওকে ক্ষমা করে দিন, ছেড়ে দিন না, ছেড়ে দিন। ওর সঙ্গে এক জায়গায় জল দিন, জলটা খাইয়ে দিন, বসতে দিন, একটা জায়গায় বসতে দিন। কেউ ভুল করলেও আমরা যেন ভুল না করি, এটা মাথায় রাখতে হবে। আমি চাই না কারো কোনো রকম কোনো প্রবলেম হোক আমার জন্য। যাই হোক, ঠিক আছে ভাই, ঠিক আছে, আমাদেরই তো ভাই বলছে, এটাও না সামান্য ব্যাপার। আমি আপনাদের আবার বলি যে এই জায়গায় আমি আগেও বুনিয়াদপুরে অনেক মিটিং করেছি, তপনে করেছি, এমন কোনো জায়গা নেই যেখানে আমি করিনি। বালুরঘাটেও আমার মিটিং আছে, গঙ্গারামপুরেও আমার মিটিং আছে, মিঠাহারেও করে এলাম, তপনেও আমি আগে মিটিং করেছি। মাথু হাসদাকে তখন থেকে মিনিস্টারও করা হয়েছে। শঙ্কর চক্রবর্তী আমাদের প্রবীণ আইনজীবী এবং বালুরঘাট অঞ্চলে আমাদের পিডব্লিউডি মিনিস্টার ছিলেন, দীর্ঘদিন কাজ করেছেন, তিনিও আছেন, সব সম্মানীয় সকলে আছেন। বালুরঘাট একটা যদি বলেন সাংস্কৃতিক পীঠস্থান, আমি বলবো হ্যাঁ। বালুরঘাট আমি আগে অনেকবার এসেছি। বালুরঘাট, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, প্রতিবার আমি বন্যা দেখতে আসতাম। আগে বৃষ্টি হলেই বিপ্লব আমায় নিয়ে চলে আসছে এখানে, আর এক কোমর করে জল, সেই জল দেখতে আসতাম। এখন অবশ্য সেটা অনেকটাই, এখন আর হয় না। এখন নতুন রাস্তাঘাট, সবকিছু নতুন নতুন হয়ে গেছে। এখন বালুরঘাট, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, তপন থেকে শুরু করে, হিলি থেকে শুরু করে নিশ্চয়ই সকলে ভালো আছেন, এটা আমি বিশ্বাস করি। সব কাজ হয়তো সকলে করতে পারে না। 34 বছর বামপন সরকার ছিল, কোনো কাজই করতে পারিনি। আমাদের সরকার কিন্তু মনে রাখবেন, মাত্র 7.5 বছরে যা কাজ করেছে তা সারা পৃথিবীর বিস্ময়, সারা বিশ্বের গর্ব। যে বাংলা একদিন সবকিছুকে পেছিয়েছিল, আজকে সেই বাংলা এগিয়ে গেছে। শুধু কন্যাশ্রী 1 নম্বর যোজনায় নয়, উৎকর্ষ বাংলা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে 300 প্রায় পলিটেকনিক কলেজ, ITI তৈরি করে দিয়ে আমরা সেখান থেকে 6 লক্ষ ছেলে মেয়েদের বছরে চাকরির ব্যবস্থা করি। তার নাম হচ্ছে উৎকর্ষ বাংলা। সারা পৃথিবীতে এই উৎকর্ষ বাংলা আমরা 1 নম্বর হয়েছি কন্যাশ্রীর পর। আমি ছেলে মেয়েদের সাইকেল দিই পড়াশোনার জন্য,
বিনা পয়সায় প্রায় 1 কোটি সাইকেল আমরা দিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, মামাটি মানুষের সরকার। তাতে সেই প্রজেক্টগুলো রান্না হয়েছে। ধামসার মধ্যে বানাচ্ছেন আমার আদিবাসী ভাই বোনেরা। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। জয় জগৎ, আপনারা সকলে ভালো থাকুন। আমি আমার তপশিলি সমাজ থেকে শুরু করে আমি বলবো, আপনাদের জন্য স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভও আমরা করেছি। আমরা সব সমাজের জন্য কাজ করেছি। আদিবাসী সম্প্রদায় জঙ্গলমহল, ফরেস্টের পাট্টা থেকে শুরু করে, জঙ্গলের অধিকার থেকে শুরু করে, কেন্দ্র পাতা থেকে শুরু করে, পেনশন থেকে শুরু করে, মাথার উপর ছাদ করে দেওয়া থেকে শুরু করে, হয়তো সবাইকে দিতে পারিনি, কিন্তু অনেকটাই করে দেওয়া হয়েছে অনেকাংশে। আজ 2 টাকা কিলো চাল প্রায় বাংলায় 9 কোটি মানুষের মধ্যে 8 কোটি মানুষ পায়। সংখ্যালঘু ভাই বোনেরা জানেন, আমার যে ওবিসি ভাই বোনেরা আছেন তাদের মধ্যে প্রায় 98% আমার সংখ্যালঘু ভাই বোনেরা ঢুকে গেছেন। এবং তাতে কি হয়েছে? লাভ হয়েছে এটাই, আপনাদের ছেলে মেয়েরা আজকে টাকা পয়সা যেটা দিয়ে শিক্ষার সুযোগ হয়, 1000 কোটি টাকার একটা স্কিম করা হয়েছে। এবং সেক্ষেত্রে প্রায় 70,000 ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় স্থান পেয়েছে। মনে রাখবেন, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ মেডিকেল কলেজে পড়ছে, কেউ WBPS হয়েছে, কেউ WBCS হয়েছে। মনে রাখবেন, 2 কোটি প্রায় 8 লক্ষ ছেলে মেয়েদের সংখ্যালঘু আমরা স্কলারশিপ দিয়েছি। শিক্ষাশ্রী স্কলারশিপ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ফ্যামিলি প্রায় 68 লক্ষ ছেলে মেয়েদের আমরা দিয়েছি। এমনকি জেনারেল কাস্ট আগে কোনো সুযোগ পেতেন না, আমরা তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্কিমে উচ্চ শিক্ষার জন্য সমস্ত টাকা দেওয়া হয় ফর হায়ার এডুকেশন জেনারেল কাস্ট। আমার মা বোনেরা কি কত সম্মানিত। আজকে মেয়েরা 50% রিজার্ভেশন, বাংলায় পঞ্চায়েতে 50% রিজার্ভেশন, মিউনিসিপ্যালিটিতে মেয়েদের স্বাস্থ্যসাথী কার্ডের লিডারশিপ দেওয়া হচ্ছে। যে স্বাস্থ্যসাথী কার্ডে প্রায় 7.5 কোটি মা বোনেরা যারা খুব গরিব, যারা এসিসিতে আছেন, যারা বিপিএল পড়তে লাগে, আরো কিছু নাম ভুগেছে, প্যারা টিচার থেকে শুরু করে, প্রাইমারি টিচার থেকে শুরু করে, কন্ট্রাকচুয়াল স্টাফ থেকে শুরু করে, ক্যাশওয়াল থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, স্কুল টিচার থেকে শুরু করে 7.5 কোটি মানুষ প্রায় স্বাস্থ্য সাথী স্কিমে ঢুকেছে। এটা কি সরকারি হাসপাতালে বিনা পয়সা চিকিৎসা পেয়েও 5 লাখ টাকা করে একটা কার্ড পাবেন বাড়ির মেয়েরা, সেটা হচ্ছে স্বাস্থ্য সাথী, যারা এই প্রজেক্টের মধ্যে পড়বেন। এবং তাতে 5 লাখ টাকা করে আপনারা বাড়ির লোকেদের জন্য চিকিৎসা করতে পারবেন প্রাইভেট হসপিটালে বছরে। এবং সেই মহিলার যদি মা বা বাবা বেঁচে থাকেন, তার জন্য চিকিৎসাও এই টাকা থেকে করতে পারবেন। এটার নাম হচ্ছে স্বাস্থ্য সাথী। অর্থাৎ আমাদের সরকার জন্ম থেকে মৃত্যু অবধি, আজকে মেয়েদের বিয়ে হচ্ছে না গরিব মেয়ে, সরকারের কাছে অ্যাপ্লাই করলে সরকার 25,000 টাকা দিয়ে দিচ্ছে। কন্যাশ্রী মেয়েরা পড়াশোনা করলে স্কলারশিপ পাচ্ছে স্কুল থেকে বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। আর যখন তার 18 বছর বয়স হচ্ছে, যদি বিয়ে না করে পড়াশোনা করে, আরো 25,000 টাকা পাচ্ছে। সামাজিক সুরক্ষা আছে, কন্ট্রাকচুয়াল যারা কনস্ট্রাকশন ওয়ার্কার আছে, আরো গাড়ি ড্রাইভার আছে, তাদের জন্য তাদের ছেলে মেয়েরাও বিয়েতে 25,000 টাকা পায়। রূপশ্রী স্কিম, বিয়ে না হলে গরিব মানুষ 25,000 টাকা পাচ্ছে। এমনকি মারা গেলে যে ডেড বডি পোড়ানো হবে বা ক্রিমেশন দেওয়া হবে বা কবর দেওয়া হবে, তার জন্য যদি গরিব হয় সে 2,000 টাকা পাচ্ছে সর্বব্যাপী স্কিমে। এমন কোন জায়গা নেই যা করা হয়নি। আগে মনে রাখবেন, একটা সার্টিফিকেট নিতে গেলে MLMPর বাড়িতে ঘুরে বেড়াতে হতো, গেজেটেড অফিসারদের বাড়িতে ঘুরে বেড়াতে হতো। আর এখন তো আপনি নিজেই নিজেকে সার্টিফাই করছেন, আপনাকে কোথাও যেতে হচ্ছে না। অর্থাৎ অ্যাফিডেভিট করে আপনি নিজেই বলতে পারছেন, এইটা আমার সার্টিফিকেট, আমি এটা করি, আমি এটা করি। কত সুবিধা হয়ে গেছে। আগে কৃষকদের জন্য সব খাজনা মুকুব করে দেওয়া হয়েছে কৃষি জমি, মিউটেশন ফিস মুকুব করে দেওয়া হয়েছে কৃষি জমি, কৃষক বন্ধু স্কিম চালু করা হয়েছে। 5,000 টাকা করে বছরে চাষ করার জন্য পাবেন গভর্নমেন্ট থেকে, 2বার 2,500 টাকা করে যারা এই 1 একর জমি আছে। আর 1 একরের কমও যাদের আছে, ধরুন কয়েক কাঠা প্রান্তিক চাষি, তাদেরও 1,000 টাকা দিয়ে শুরু করবে, ওই 5,000 টাকা রেশিওতে তারাও পাবেন। যারা নাম লিখিয়েছেন পেয়ে গেছেন, ঠিক আছে,
যারা নাম লেখাননি ইলেকশনের পরে নাম লেখাবেন, পেয়ে যাবেন, আগে অ্যানাউন্স করা হয়েছে। কৃষকদের জন্য শস্য বীমা সব টাকা আমরা দিচ্ছি, কেন্দ্রীয় সরকার থেকে 1 পয়সা নিচ্ছি না, আর কৃষকদের থেকেও 1 পয়সা নিচ্ছি না, চাষিদের থেকে সব টাকা 900 কোটি টাকা দিয়ে আমাদের করতে হচ্ছে শস্য বীমা। এই স্কিমটাও আমরা করছি। তাছাড়াও কৃষকের যদি কোনো কৃষক মারা যান, সে 2 লক্ষ টাকা সাথে সাথে পাবে, সে এমনি মৃত্যু হোক, অসুখে মৃত্যু হোক, বা যে কোনো দুর্ঘটনায় মৃত্যু হোক, এই স্কিমটাও আমরা করে দিয়েছি, যাতে মানুষ মরে গেলে তার পরিবারগুলো অসহায় না হয়ে যায়। আমি আজকে সংবাদপত্র দেখছিলাম যে কালকে একটা ঘটনা ঘটেছে, দুটো পারিবারিক জমি নিয়ে কয়েকটা ঘর বাড়ি পুড়ে গেছে। আমি সকালবেলায় খোঁজ খবর নিয়েছি এবং তারা যাতে প্রয়োজনীয় সাহায্য পায় তার জন্য প্রশাসন ইতিমধ্যে ব্যবস্থাও নিয়েছে। তার কারণ আমি মনে করি, কারো জমি যদি জলে ডুবে যায় আমরা সেই কৃষককে সাহায্য করি, কারো ঘর যদি ভেসে যায় আমরা তাকে সাহায্য করি, কারো বাড়ি যদি পুড়ে যায় তাকে আমরা সাহায্য করি। এটা আমাদের কাজ, মনে রাখবেন। এর জন্য আপনাকে ছুটে যেতে হবে না, আমি আপনাদের জন্য ছুটে আসি। তার কারণ আপনারা তো আমাকে বলেননি কালকে বুলন্দ গ্রামে ঘটনাটা ঘটেছে। আমি সংবাদপত্রে 1 সেকেন্ড পড়েছি, পরে আমি বাচ্চাকে ফোন করেছি, অর্পিতাকে ফোন করেছি, বিপ্লবকে ফোন করেছি এবং আমরা প্রশাসনের কাছে যোগাযোগ করে কথা বলে আমি দেখেছি যে তারা ভালো থাকুক। যে দুর্ঘটনা ঘটিয়েছে তাদের অলরেডি অ্যারেস্ট করেছে, কিন্তু অন্য মানুষ যাতে অত্যাচারিত না হয়, অসহায় না হয়, তাদের দেখতে হবে, তাদের সাহায্য করতে হবে। যাদের ঘর পুড়ে গেছে, যাদের ঘরে খাবার নেই, যাদের ঘরে বাসন নেই, তাদের ইতিমধ্যেই প্রশাসন সব পৌঁছে দিয়েছে। আমি এখনো মনে করি মানুষের কাজ করাটাই আমার কাজ, এবং আমার সাথে যারা থাকবেন তারাও মানুষের কাজই করবেন। যাই হোক, গত বছর বিধানসভা নির্বাচনে হয়তো নিশ্চয়ই আমাদের কোনো ভুল ভ্রান্তি ছিল দলের লোকেদের, তাই এখানে দক্ষিণ দিনাজপুরে আমরা মাত্র 2টো সিট পেয়েছিলাম। আমাদের আপনারা ভোট দেননি, ঠিক আছে, না দিয়েছেন, ভালো দিয়েছেন, দেননি, কিন্তু যাদের দিয়েছেন তারা কি কোনো কাজ করতে পেরেছে? কাজটা তো সবই আমরা করেছি। যাদের দিয়েছিলেন তারা কি কোনো কাজ করতে পেরেছে? একটা কাজও করেনি। আমি তো রেল মিনিস্টার থাকাকালীন একলাখি বালুরঘাট করে নিয়ে গিয়েছিলাম, এবং বালুরঘাটিটা ইটাহার, একলাখি গাজল, ইটাহার আরো অনেকগুলো করে দিয়ে গিয়েছিলাম, ইটাহার রায়গঞ্জ। এই বিজেপি সরকার করেনি। আমি বুনিয়াদপুরে একটা ওয়াগান ইন্ডাস্ট্রি করবার জন্য আমি রেল বাজেটে করে দিয়ে গেছিলাম, সেটাও বিজেপি সরকার করেনি। কৈফিয়ত চাইবেন, কত রেল করে দিয়েছি, একটার পর একটা। উত্তরবঙ্গ এক্সপ্রেস কার করে দেওয়া, কাঞ্চনজঙ্ঘা কার করে দেওয়া, ইন্টারসিটি কার করে দেওয়া, শতাব্দী কার করে দেওয়া, এটা কি বালুরঘাট কার করে দেওয়া, সবটাই আমি করে দিয়ে গিয়েছিলাম। বালুরঘাটে এখন আমরা এয়ারপোর্ট তৈরি করছি, কি হচ্ছে কি হচ্ছে না? বালুরঘাটে এয়ারপোর্ট হচ্ছে, আর এই জেলায় আমরা নতুন বিশ্ববিদ্যালয় করছি। আমরা অলরেডি অ্যানাউন্স করেছি আমরা জমি খুঁজছি, বাকি তো কিছু নেই। কিষাণ মান্ডি থেকে শুরু করে, ITI থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, কর্মক্ষেত্র থেকে শুরু করে, হাসপাতাল উন্নয়ন থেকে শুরু করে, কি হয়নি, রাস্তাঘাট থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, সবটাই করেছি। আগামী দিনে আমরা চেষ্টা করবো আরো কাজ করবার। তাই আপনারা যারা বিধানসভা নির্বাচনে এখানে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তাদের কাছে আমি আবেদন করবো, যাদের জিতিয়েছিলেন তারা আজ পর্যন্ত কিছু করতে পারেনি। পেরেছে কি? কজন জিতেছিল? 4 জন। কিছু করেছে? যাদের আপনারা ভোট দিয়ে জিতিয়েছিলেন কিছু করতে পেরেছে? পারেনি। আমরা হেরে গেলেও সাথে থাকি, তার কারণ এটা আমাদের মনুষ্যত্ব, এটা আমাদের রাজনীতি করবার আদর্শ, এটা আমাদের মানবিকতা। তাই আপনাদের আমরা ভুল বুঝিনি। ঠিক আছে, আমরা পাইনি কিছু যায় আসেনি, কিন্তু লোকসভাটা দেবেন মনে রাখবেন। তার কারণ এটা সাল হচ্ছে 2026, আর আমরা চাই 42 সরি 1426, বাংলায় 1426, আর বাংলার মানুষ চাই 42 কেন? এটা বাংলার ইলেকশন নয়, এটা দিল্লি ইলেকশন, প্রধানমন্ত্রী তৈরি করার ইলেকশন। মোদী বাবুকে হাঁটাতে হবে রাজনৈতিকভাবে, বিজেপিকে হারাতে হবে। এরা দাঙ্গা ছাড়া আর কিছু করে না। তাই মনে রাখবেন, 42টা সিট আমরা বাংলার মানুষের কাছে ভিক্ষা চাইব। ভিক্ষা নয় চাইছিলেন, বিজেপিকে সরিয়ে দিন। ভিক্ষে নয় চাইছিলেন, বেকারদের চাকরি দিতে দিন।
ভিক্ষে আমি চাইছি ঋণ, সবাইকে একসাথে থাকতে দিন। ভিক্ষে আমি চাইছি ঋণ, ধর্ম নিরপেক্ষতা রক্ষা করতে দিন। ভিক্ষে আমি চাইছি ঋণ, বিজেপিকে বদলে দিন। ভিক্ষে আমি চাইছি ঋণ, উল্টে দিন, পাল্টে দিন, বিজেপি সরকারকে পাল্টে দিন। কি বলেছি 5 বছরে? বলেছিল 2 কোটি করে 5 বছরে 10 কোটি লোকের চাকরি দেবো। 2 কোটি লোকের চাকরি চলে গেছে 45 বছরের হাইয়েস্ট বেকারের সংখ্যা। পেট্রোলের দাম কত বেড়েছে? ডিজেলের দাম কত বেড়েছে? প্রতিদিন বাড়তো। যখন ইন্টারন্যাশনাল মার্কেটের দাম কম, প্রতিদিন বিজেপি বাড়িয়ে গেছে ওদের সরকার। গ্যাসের দাম কত হয়েছে? সব গ্যাস আগে মানুষ সাবসিডি পেতে খুলে দিয়েছে, দিয়ে এখন গ্যাসের দাম প্রায় 800 টাকা। একটা গ্যাস কিনতে গেলে আর খাবার জুটবে না, এমন অবস্থা হয়ে গেছে। নোটবন্দির নামে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে, বিজনেস নষ্ট হয়ে গেছে। কত লোক আত্মহত্যা করেছে, কত শ্রমিক অসহায়, কত মানুষের চাকরি চলে গেছে। সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, দেশে দলিতদের উপর অত্যাচার হয়েছে, মা বোনদের উপর হয়েছে। এমনকি সাংবাদিকরা পর্যন্ত রেহাই পায়নি। অনেক বুদ্ধিজীবী, বিদ্যাজীবী এবং সাংবাদিক তারা পর্যন্ত রেহাই পায়নি। গরিব স্তর থেকে শুরু করে অনেকেই খুন হয়ে গেছে। আমরা যেন ভুলে না যাই এই কথা, আমরা যেন ভুলে না যাই। তাণ্ডব করে রাজনীতি করা রাজনীতির লক্ষ্য হতে পারে না। ভালোবেসে রাজনীতি করাটাই রাজনীতির লক্ষ্য হতে পারে। মানুষের রাজনীতি, রাজনীতি মানুষের জন্য, রাজনীতি দাঙ্গার জন্য নয়। রাজনীতি মানুষের জন্য, রাজনীতি করে খাওয়ার জন্য নয়। রাজনীতি মানুষের জন্য, সব মানুষের ভালোর জন্য, এটা মাথায় রাখবেন। তাই আপনাদের বলবো, 5 বছরের জন্য মোদীবাবু চান্স পেয়েছিলেন, দেশটাকে 12টা বাজিয়ে দিয়েছেন, আর দেবেন না। বিজেপির কথায় ওই কখনো এসে বলে আমি হিন্দু, আমি হিন্দু। কিসের হিন্দু? তোমার হিন্দু ধর্ম থেকে আমদানি করলে। আমরা রামকৃষ্ণ পরমহংস নিয়ে হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা হিন্দু ধর্মের লোক নই। আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি একটা পদবি নিয়ে, না থাকলে ভালো হতে খুশি হতাম যে সবার জন্য এটা কোনো পদবির দরকার নেই, সব মানুষ একাকার। দিয়ে যে একটা নাম জন্মে অবমাননা দিলে, আমি তোমার নাম ঠিক করিনি, আমি তোমার পদবি ঠিক করিনি, আমি তোমার বয়স ঠিক করিনি, আমি তো আমার কর্মসূচি ঠিক করিনি, সুতরাং পেয়ে গেছি জন্মসূত্রে। এবার আপনারা বলুন, আমার বাবা মা আমাকে কখনো শিক্ষা দেয়নি যে তুমি হিন্দু মুসলমানে কাটাকাটি করো। আমার বাবা মা কখনো ছোটবেলা আমায় বলেনি তুমি ওদের আলাদা করে দেখো, ওদের আলাদা করে দেখো। আমার বাবা মা বলেছেন রামকৃষ্ণ পরমহংস থেকে পড়ো, স্বামী বিবেকানন্দ পড়ো, নেতাজি পড়ো, রবীন্দ্রনাথ পড়ো, সারদা পড়ো, ভগিনী নিবেদিতা পড়ো, পঞ্চনন বর্মা পড়ো, নজরুল পড়ো, আম্বেদকর পড়ো, আবুল কালাম আজাদ পড়ো, রাজেন্দ্র প্রসাদ পড়ো, দেশবন্ধু পড়ো, মদনগিরি পড়ো। আমরা পড়েছি। বাবা মা আমাদের এই শিক্ষায় দিয়েছেন সব মানুষই সত্য, সব মানুষই এক, মানুষে মানুষই ভাগাভাগি করে রাজনীতি হয় না। রামকৃষ্ণ পরমহংসদেব তো সংখ্যালঘুদের বুকে টেনে নিতেন। স্বামী বিবেকানন্দ আমি পড়েছি, তিনি একজন সংখ্যালঘু বাড়ি গিয়ে তামাক খেয়ে বলেছিলেন দেখি আমার জাত যায় কিনা। আমি বেলুড় মঠে গিয়ে দেখে এসেছি, সেখানে একটা দরগা আছে। আমার মনে কোশ্চেন এসছে হিন্দুদের পবিত্র জায়গায় কি করে একটা দরগা হলো। ওরা আমাকে বললো এটা তো অনেক চিরকালই আছে। শুনে আমার ভালো লাগলো এই কারণে আজকে আমরা তাদের বিশ্বাস করবো নাকি তোমরা একটা ধর্ম মানুষকে সুশ্রুতি দিয়ে দমনমূলক ধর্ম আমদানি করেছো, যে ধর্মের সাথে হিন্দু ধর্মের বিশ্ব ধর্মের সম্পর্ক নেই, যে ধর্মের সাথে আমাদের ভারতবর্ষের তপনের সম্পর্ক নেই, যে ধর্মের সাথে রামকৃষ্ণ পরমহংসদেবের সম্পর্ক নেই, যে ধর্মের সাথে স্বামী বিবেকানন্দের সম্পর্ক নেই, যে ধর্মের সাথে আমাদের সম্পর্ক নেই। আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো মহান। বলুন তো আপনারা, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার একটা মাথা আছে, আমার দুটো চোখ আছে, আমার দুটো কান আছে, আমার একটা নখ আছে, নাক আছে, আমার দুটো হাত আছে, দুটো পা আছে, আমার লিভার আছে, আমার কিডনি আছে, হাত আছে, ব্রেন আছে। তাই তো আমি একটা সম্পূর্ণ মানুষ। আমার যদি দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, একটা কিডনি না থাকে, একটা লিভার না থাকে, আমি মানুষ হতে পারবো না, বাঁচতে পারবো? সে জন্মে মৃত হয়ে যাবে। সেরকম ধর্মে ধরে মনে রাখবেন
এই যে মা বোনেরা আপনারা এসেছেন, কেউ লাল রঙের শাড়ি পরেছেন, তো কেউ গোলাপি রঙের পরেছেন, কেউ হলুদ রঙের পরেছেন, তো কেউ কালো রঙের পরেছেন, কেউ সাদা রঙের পরেছেন, তো কেউ সবুজ রঙের পরেছেন, কেউ হলুদ রঙের পরেছেন, তো সাদা রঙের পরেছেন। যার যার নিজের মতো কত রং, কত বিচিত্র সবকিছুর মধ্যেই আছে। সঙ্গীতের মধ্যে নেই হারমোনিয়াম থাকলে শুধু গান হয়, হারমোনিয়াম যেমন আছে তবলাও আছে, ঢামসা যেমন আছে মাদলাও আছে, সেটার যেমন আছে গিটারও আছে। সবকিছু নিয়ে কাজ করতে হয়, এটা মাথায় রাখবেন। ধর্মের মধ্যে সেই জন্য হিন্দু ধর্ম আছে, মুসলিম ধর্ম আছে, শিখ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, জৈন ধর্ম আছে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। এটাই আমাদের দেশ, এটাই আমাদের মাতৃভূমি। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান हमारा। মনে রাখবেন, এটা আমাদের দেশ, এটা আমাদের দেশ নয়। যারা মানুষে মানুষে ভাগ করে রাজনীতি করে, আমরা সবসময় সম্মান দিয়ে বলি যারা দেশের জন্য লড়াই করে, जो देश के लिए लड़ाई करते हैं, आजादी के लिए लड़ाई करते हैं, हम लोग उसको रेस्पेक्ट करते हैं। आप ये बात मत समझो कि बीजेपी जो कह देगा वही होगा, ये बात नहीं होगा। बीजेपी আসছে না, बीजेपी नहीं आएंगे, कहां से आएंगे? हमारे इंडिया से अनेक भाई बहन আছে, आंध्र प्रदेश में बीजेपी जीरो नहीं पाएगा। राजस्थान, मध्य प्रदेश, छत्तीसगढ़ बीजेपी पाবে না। আগে 60 ছিল, एबार कत 60 15 होते पारे। उत्तर प्रदेश में कितना था? 73 था आउट 80 में बीजेपी का। एबार तो 20 और माननीय अखिलेश सिंह जीतबे। बिहारे কি হবে? পুরোটাই তো বিজেপি ছিল। লালু প্রসাদ যাদব এন্ড আদার পার্টি তারা পাবে, দিল্লিতে আপ পাবে, কর্ণাটকায় দেবপুরাজি গভর্নমেন্ট, কুমার স্বামীজি গভর্নমেন্ট আর যারা আছে তারা পাবে, কেরালায় সিপিএম কংগ্রেস মিলিয়ে পাবে, তামিলনাড়ুতে ডিএমকে পাবে। तो তুমি কোথায় পাবে ভাই? कहां से आएगा बीजेपी के नंबर? कहां से आएगा? ना आंध्र प्रदेश, ना यूपी, ना बिहार, ना राजस्थान, ना मध्य प्रदेश और बंगाल में तो रसगुल्ला मिलेगा। দুটো ছিল জিরো বলে। যতই বড় ভাষণ দিন, ভাষণ দিয়ে রেশন হয় না, এটা মাথায় রাখতে হবে। আরএসএস এর লোকেরা নাকি ওদের বলে দিয়েছে বাংলায় মুসলিম বেশি, তাই তোমরা এখানে চেষ্টা করো যদি দুটো ভাগাভাগি করা যায়। না, বাংলা হবে না ভাগ। মনে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা? বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে রাখি বন্ধন করে মাঠে নেমে বলেছিলেন বাংলার মাটি বাংলার জল, বাংলার জল বাংলার ফল, পূর্ণ হোক এই ভগবান। নির্বাচনের দিন ভোট ভাগাভাগি করা, জাত ভাগাভাগি করা, মানুষ ভাগাভাগি করা, আর আপনার 365 দিন পালিয়ে যাওয়া, 365 দিন বিদেশে ঘুরে গেল, আর কয়েকটা আরএসএস এর প্রচারক এখানে এসে জুটেছে, কাজ নেই কর্ম নেই, আগে হাফ প্যান্ট পরে দৌড়ত, আর এখন দেখুন এখন গিয়ে পুরো শপিং মল কালচার হয়ে গেছে, পুরো শপিং মল কালচার হয়ে গিয়ে আরএসএস का। বসে বসে শুধু কুটুস কুটুস করছে, বসে বসে শুধু টুকুস টুকুস করছে, একে সরাও ওকে সরাও, একে হাঁটাও, বর্ডারে গিয়ে গরিব লোগों को डर दिखाओ, कुछ कुछ चीज दे दो, কি মনে করে আমরা জানি না? সব জানি কারা কারা করছে, কে কে আছে, সবাই নজর রাখুন। বিজেপি বর্ডারে যদি কোনো টাকা দিলে বা কোনো জায়গায় নিজেদের মোবাইল ফোনে ধরে রাখুন আর সেই ছবি আমাদের পাঠান, ছাড়বেন না। জনগণ খেতে না দিলে টাকা দেয় না। আর নির্বাচনের সময় কত বাক্স আসছে শুনছি, বাপরে, লাল বাক্স, নীল বাক্স, হলুদ বাক্স, কালো বাক্স, সাদা বাক্স, কত বাক্স, জনগণের টাকা। আমরা এখনো মনে করি নির্বাচনের সময় টাকা দিয়ে ভোট হয় না, 365 দিন মানুষের সাথে থাকতে হয়। মাথায় রাখবেন, আপনার অধিকার আপনার বড় অধিকার, এই অধিকার টাকা দিয়ে কেনা যায় না। আর একটা কথা বলে রাখি, বিজেপির নেতারা এখানে এসে বলবে এনআরসি করব, বলে গেছে অলরেডি বাংলাদেশে কোন এনআরসি হবে না। কিসের এনআরসি? আসামে 22 লাখ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছে, বাবার নাম আছে তো মার নাম নেই, ছেলের নাম আছে তো মেয়ের নাম নেই। মুসলিমদের বাদ দিয়েছে,
20 লাখের মতো পাহাড়িদের নামও বাদ দিয়েছে, কিছু বিহারির নামও বাদ দিয়েছে। ওদের জিজ্ঞেস করুন, তুমি 40 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিলে, তার মধ্যে কতগুলো লোককে গুলি করে মেরেছে, তার মধ্যে মনের দুঃখে আত্মহত্যা করেছে কত মানুষ ভয়ে। যদিও প্রথম দিন থেকে আমরা তাদের সাথে ছিলাম, আমি লোক পাঠিয়েছি, আমার 4টে এমপিকে পাঠিয়েছিলাম, তাদের ঢুকতে দেওয়া হয়নি আসামে, কিন্তু পরে তারা ঢুকেছে। এবারে আসামে আমরা কন্টেস্ট করছি 9টা জায়গায়, আমরা শুরু করছি। আসামের মানুষ বিপদে পড়লে বাংলা তাকে প্রশ্রয় দেবে, এবং বাংলার মানুষ বিপদে পড়লে আমি বিশ্বাস করি আসামের মানুষও তাকে গ্রহণ করবে। এটাই আমাদের পরম্পরা। কোনো এনআরসি হবে না। বিজেপিকে বলে দিন এনআরসি গুটিয়ে দিন, বিজেপিকে ভোট দেবেন না, ওদের বিদায় দিন। আর একটা বলছে সিটিজেন, নাগরিকত্ব দেবো, কত মিথ্যে কথা দেখুন। একদিকে বলছে বাংলাদেশিদের তাড়াও, বাংলাদেশি কাকে তাড়াবে? যারা 1971 সালের 25শে মার্চ পর্যন্ত এসছে বঙ্গবন্ধু মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর চুক্তি অনুযায়ী, নেহেরু লিয়াকতের চুক্তি অনুযায়ী, তারা তো ভারতবর্ষের নাগরিক ভেরি মাছ। তুমি তাদের কি করে দাঁড়াবে? 2 নম্বর আমার তাদের কাছে গিয়ে বলছে, মানে কেউ উল্টো কথা বলে, দেখুন তোমাকে নাগরিকত্ব দেবো। কি করে নাগরিকত্ব দেবো? সেখানে আবার বলছে তুমি নাগরিকত্ব পাবে, মুসলিমরা পাবে না, বৌদ্ধ পাবে, তুমি পাবে না। সেই নাগরিকত্ব মানে কি জানেন? আমি আইনটা পড়েছি বলে বলছি। 5 বছরের জন্য আপনি যারা নাগরিক তাকে বিদেশি করতে হবে, 5 বছরের জন্য সে ফরেনার হয়ে যাবে। তো আপনাকে যদি 5 বছর বিদেশি বানিয়ে দেয়, তাহলে আপনি স্বদেশী হবেন কোত্থেকে? সেই 5 বছরে পড়বেন বা কি, দেখবেন বা কি, কিষাণ কার্ড করবেন কিসে, ব্যাংকের অ্যাকাউন্ট করবেন কিসে? আর ততদিন বিজেপি তুমি থাকবে, যে কোনো গ্যারেন্টি আছে যে তুমি লোককে অ্যামেন্ডমেন্ট সিটিজেনশিপ দেবে? তারপরে আবার বিদেশি বানিয়ে দেওয়ার প্রচেষ্টা। এর বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ না হন, একতাবদ্ধ না হন, তাহলে কিন্তু আগামী দিনে সমূহ বিপদ হবে। আমি আপনাদের কারণগুলো বলে গেলাম, এরপর সিদ্ধান্ত আপনাদের। আমি তো নিশ্চয়ই বলবো অর্পিতা অনেক লড়াই করেছে। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে যদি 5 বছরের পারফরমেন্স দেখেন এই বিজেপির বিরুদ্ধে, স্বৈরাচারিতার বিরুদ্ধে, দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে, গ্যাসের দাম থেকে শুরু করে, পেট্রোলের দাম বৃদ্ধি থেকে শুরু করে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হওয়া থেকে শুরু করে, তপশিলীদের উপর অত্যাচার হওয়া থেকে শুরু করে, আমার দলিত ভাই বোনদের, আদিবাসীদের উপর অত্যাচার পর্যন্ত, মা বোনদের থেকে শুরু করে ছাত্র যৌবনের বেকারত্ব, কৃষকরা আত্মহত্যা করেছে সেটা থেকে শ্রমিক পর্যন্ত, প্রত্যেকটা ব্যাপারে যদি কোন রাজনৈতিক দল আন্দোলন করে থাকে পার্লামেন্টে, সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস করেছে, এবং আমাদের এমপিরা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে করেছে। তাদের পারফরমেন্স খুব ভালো। আমি আপনাদের কাছে আবেদন করব, এমপিরা পার্লামেন্ট করে, এমএলএরা এলাকায় থাকে, এমপিরা সংসদীয় আইন দেখে, পঞ্চায়েত লোকালি কাজ করে, এক একজন এক একটা কাজ ভাগ আছে। আর আমাদের দল তো বাদ বাকি কাজটা টোটালটাই ঘাড়ে নিয়ে সেই কাজটা করে। আপনারা ভালো থাকুন, আপনারা সুন্দর থাকুন, কিন্তু আমার বিশেষ অনুরোধ থাকবে, দয়া করে আমি সম্প্রদায় বিপ্লব সবাই আমি সবাইকে বলবো যে আপনারা সমস্ত সম্প্রদায় মিলে আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতাকে ভোট দিন। আমরা সবসময় আপনাদের সাথে আছি। মনে রাখবেন, আমাদের প্রতি যদি একটু বিশ্বাস থাকে, একটু আস্থা থাকে, একটু ভরসা থাকে, রাখুন বিশ্বাস, রাখুন ভরসা, রাখুন আপনাদের আস্থা। তৃণমূল কংগ্রেসই মনে রাখবেন দেশ বাঁচাতে একমাত্র রাস্তা। আগামী দিন জেনে রাখুন, ইউপি আর বাংলা মিলেই দেশ গড়বে। ভারত সরকার কে গড়বে? তৃণমূল কংগ্রেস আবার কে? বাংলা এগিয়ে যাবে, বাংলাকে এগিয়ে দিন। তাই 42টা সিটে চন্দন তিলক দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে জয় জয় বলে সব কমিউনিটি, সব মানুষ একসাথে মিলে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। অর্পিতার চিহ্ন 1 নম্বর, অর্পিতাকে 1 নম্বর চিহ্নে ভোট দিয়ে, জোড়া ফুলে ভোট দিয়ে বিজেপিকে বদলে দেবেন এবং আমাদের বাংলাকে এগিয়ে যেতে দেবেন। আপনার বুনিয়াদপুর বলুন, তপন বলুন, বালুরঘাট বলুন, করিমগঞ্জ বলুন, গঙ্গারামপুর বলুন, হরিরামপুর বলুন, সব জায়গাগুলোতে এগিয়ে দিন। মনে রাখবেন, কুমারগঞ্জে একবার গুলি চলেছিল, পার্থ খুন হয়ে গিয়েছিল। সেদিন রাত্রে আমি আর বিপ্লব মিত্র
রাত 10টায় শঙ্কর চক্রবর্তীর বাড়িতে ঢুকেছিলাম। 200 ছাত্র গ্রেপ্তার হয়েছিল তাদের ছাড়াবার জন্য। তাই এই বালুরঘাট, গঙ্গারামপুর, হরিরামপুর, তপন, বুনিয়াদপুর আমার কাছে নতুন কিছু নয়। আমি বারবার আসি, বারবার আসবো। আপনাদের কাছে এটুকু আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া চাইব তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, আর ভারত সরকার গড়তে দেওয়ার জন্য বাংলাকে এগিয়ে যেতে দিন, বাংলা মাকে এগিয়ে যেতে দিন। এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জওহর। আপনারা সকলে ভালো থাকুন। আর মা বোনেরা, বালুরঘাটে মা বোনেদের একটা কালচার আছে, একটু শঙ্খধ্বনি দেওয়া, একটু উলুধ্বনি দেওয়া। হিন্দু মা বোনেরা একটু শঙ্খধ্বনি, উলুধ্বনি দিন। মুসলিম মা বোনেরা একটু আল্লাহ তাআলার কাছে প্রে করুন সবার মঙ্গলের জন্য। আর মা বোনেরা যখন শঙ্খধ্বনি দেবে, ভাইরা একটু তালি দিন, তবেই তো মা বোনেরা ভাইরা একসাথে আমরা কাজ করব এই সমাজ সবার জন্য। মায়েরা দেবে উলুধ্বনি, কেউ বা দেবে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবে, কেউ বা দেবে তালি। আগামী দিন আসুন আমরা বিজেপিকে ভারত সরকার থেকে করে খালি, আমরা কেন্দ্রীয় সরকারে আমরা চাই সারা দেশ ঐক্যবদ্ধভাবে ইউনাইটেড ইন্ডিয়া তৈরি হোক, ভালোভাবে দেশে গিয়ে চলুক। অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে, নমস্কার। আমার বলি জয় হিন্দ। চৌকিদার চায়ালা থেকে চৌকিদার হয়েছে, এখন পরে দেখবেন চৌকিটা থাকবে, দাঁড় থাকবে না। চায়ালা ভুলে গেছে, এখন চৌকিদারি চলে এসছে। আমরা চৌকিদার চাই না, আমরা দেশের নেতা চাই, গান্ধীজির মতো, নেতাজির মতো, আমরা একেবারে বাবা সাহেব আম্বেদকরের মতো, মৌলানা আবুল কালাম আজাদের মতো। এটা মাথায় রাখবেন। তাই বলি, ভোট দিচ্ছেন কোনখানে? একটু মা বোনেরা বলুন, মা বোনেরা আমার লক্ষ্মী। অলওয়েজ আপনারা কেউ জাহানারা, কেউ রসিনারা, কেউ সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী। বলুন, ভোট দিচ্ছেন কোনখানে? ভোট দিচ্ছেন কোনখানে? মা বোনেরা বেঁধে জোট, এই জোরে বল, মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট। ইয়াং ভোটার কারা আছে? নিউ ভোটার, অনেক অনেক অভিনন্দন। আপনারা সকলে নতুনের দিকে সিদ্ধান্ত নিন। নতুন বৈশাখে ওই নতুনের কীর্তনের কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। আমার সমস্ত নতুনেরা সিদ্ধান্ত নিন, বদলে দেবার, পাল্টে দেবার, নতুন সরকার আনার, নতুন ভোরের আলো আনো। সুতরাং জয় হিন্দ, সবাই বলুন জয় হিন্দ। এটা নেতাজি স্লোগান, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জওহর, জয় সত শ্রী আকাল জি।